আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু সবাই কমেন্ট করে জানাবেন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু সবাই কমেন্ট করে জানান। আজকে আমাদের ক্লাসটি বাংলা সাজেশনমূলক ক্লাস। একই সাথে আমি বাংলা সাধারণ জ্ঞান এবং ইংরেজির একটি গাইডলাইন আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো আজকে ক্লাসটি শুরু হচ্ছে আমাদের মিহির জিকে, ইমন স্যার এবং অর্ণব স্যার, রাশেদ স্যার পেজের সৌজন্যে। তো আমরা যারা যারা যুক্ত হয়েছি কাইন্ডলি একটু সবাই একটু কমেন্ট করে জানাই যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। কাইন্ডলি একটু সবাই কমেন্ট করে জানাবেন। আমাদের আজকের ক্লাসটি মিহির জিকে পেজ, ইমন স্যার পেজ, অর্ণব স্যার পেজ এবং রাশেদ স্যারের পেজ থেকে একই সাথে সম্প্রচারিত হচ্ছে। সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমি অল্প সময় আপনাদেরকে একটা গঠনমূলক একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, কিভাবে ঢাবি পরিবর্তে সময়টাতে আপনি জাহাঙ্গীরনগরের জন্য অল্প সময় একটা গুছিয়ে প্রস্তুতি নেবেন এবং আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ে একটি আসন কিভাবে অর্জন করবেন এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সবাই যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন কাইন্ডলি একটু জানাবেন কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন, কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। দ্রুত একটু কমেন্ট করে জানান। আমরা খুব অল্প সময়ের মধ্যে শুরু করছি। সবাই একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের আজকে ক্লাসটি শুরু হচ্ছে মিহির জিকে, অর্ণব স্যার, ইংরেজির জন্য আমাদের ইমন স্যারের পেজের সৌজন্যে। সবাই একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য কিভাবে পড়বো, কোন সাজেশন পড়বো, কোন বই পড়বো। আজকে একদম খুঁটিনাটি ডিটেলস আপনাদেরকে আমি চেষ্টা করব আলোচনা করার, এবং তার সাথে বাংলা আমাদের কিভাবে প্রশ্ন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। অধিকাংশ শিক্ষার্থীদের মধ্যে বাংলা নিয়ে একটা জাবিতে একটা ভয় থাকে, যেহেতু বাংলা প্রশ্ন প্যাটার্ন আমরা বুঝি না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা বাংলা প্রশ্ন প্যাটার্ন বুঝি না, এটা নিয়ে আমাদের সবারই একটা কম বেশি একটা দুর্বলতা থাকে। তো আমি আজকে আলোচনা করব কিভাবে আপনি বাংলায় ভালো করবেন এবং একই সাথে ইংরেজি এবং সাধারণ জ্ঞানের জন্য কোন বইটা পড়বেন এই নিয়ে আমি আজকে আলোচনা করব। সবাই যারা যারা যুক্ত হয়েছেন, বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, গাইবান্ধা থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে, বগুড়া, গাইবান্ধা, মানিকগঞ্জ থেকে যুক্ত আছে, দেখতে পাচ্ছি সবাই আমাদের সাথে যুক্ত হচ্ছে। তো আমরা যারা যারা যুক্ত হয়েছে তাদেরকে আমি একটু বলি। রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। তা আমি বেশি সময় নিব না, আজকে আমি শুরু করছি। আমাদের বাংলা কিভাবে পড়বেন, আপনি বাংলা কিভাবে পড়বেন তার সাথে আরেকটা সুসংবাদ দিয়ে রাখি আপনাদেরকে। আমাদের মিহির জিকে যে একটা ফাইনাল সাজেশন আছে, একটা সুসংবাদ হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে পরীক্ষা হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে পরীক্ষাটা হচ্ছে, এই ছোট্ট একটা পাতলা একটা সাজেশন, বাজার হাজার হাজার পেজের বড় বড় বই পড়ছেন, কিন্তু এই ছোট্ট একটা সাজেশন থেকে 30টা এমসিকিউর মধ্যে 29টা সাজেশন, 29টা সাধারণ জ্ঞান প্রশ্ন কমন এবং একটা প্রশ্ন বাংলার কমন আসছে সাধারণ জ্ঞান বই থেকে। তার মানে 30টা প্রশ্ন কমন আসছে জাস্ট এই ছোট্ট একটা বই থেকে। তাই আপনি বইয়ের ওজন দেখে কখনো বই জাজ করবেন না, বইয়ের কোয়ালিটি দেখে বই জাজ করবেন। তা আমাদের মিহির স্যার এই যে মিহির জিকে বইটা আছে, মিহির জিকে ফাইনাল সাজেশন, অনেক শিক্ষার্থী আমাকে বলেন ভাই সাধারণ জ্ঞানের জন্য কি পড়বো। আমি শুরুতে বলে দিই, সাধারণ জ্ঞানের জন্য আপনি চোখ বন্ধ করে মিহির জিকে ফাইনাল সাজেশনের প্রতি ভরসা রাখতে পারেন। আর ইংরেজির জন্য আমাকে বলেন যে ইংরেজির জন্য ভাই কি পড়বো, ইংরেজির জন্য আপনি ইমনস ফাইনাল সাজেশন, এই বইটা খুবই জনপ্রিয় একটা বই, ইংরেজির জন্য এই বইটা পড়তে পারেন। আর বাংলার জন্য আমি আছি, আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলার জন্য কি পড়বেন। তো সবাই আমার সাথে যারা যারা যুক্ত আছেন একটু সবাই একটু শেয়ার করে দেন ক্লাসটা, সবাই একটু কমেন্ট করেন, সবাই একটু শেয়ার করে দেন, বন্ধুদেরকে একটু মেনশন করে দেন। আমরা সবাইকে নিয়ে একসাথে ক্লাসটাতে অংশগ্রহণ করতে চাই। আমরা আজকে আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে, কারণ আমরা জানি যে বাংলা সাহিত্যের ইতিহাস আমরা ইন্টারমিডিয়েটে কেউই পড়ি নাই। বাংলা সাহিত্যের ইতিহাস আমরা ইন্টারমিডিয়েটে কেউই পড়ি নাই, যার জন্য আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন আসলে আমরা মনে হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আউট অফ সিলেবাস থেকে প্রশ্ন করে। অনেক শিক্ষার্থীর মনে একটাই প্রশ্ন, ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো আউট অফ সিলেবাস থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, অনেকে বলতেছে বাংলার জন্য কি পড়বো, বাংলা তো বলেন নাই। না, বাংলার জন্য আপাতত আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য শেষ মুহূর্তে রাশেদ বাংলা শিখা নামে আমার একটা বই আছে, আমার একটা সাজেশন আছে। এইটা ছোট্ট পরিসর একটা সাজেশন, আপনি এই সাজেশনটা পড়লো, আমি যেভাবে বলছি মিহির জিকেতে আমাদের শতভাগ কমন, আমি শতভাগ না হলো আমি এইটা বলতে পারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলায় আপনার যত মার্ক দরকার আপনি এই সাজেশনটা পড়লে আপনার কমন পড়বে।
কিভাবে কমন পড়বে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কি কি টপিকস আছে, কেন এই বইটা পড়বেন, অন্য বইগুলো কেন পড়বেন না, এই নিয়ে আমি আজকে আলোচনা করব। তার একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমার এই বাংলা সাজেশনটা কোনো লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে না। এই সাজেশনটা শুধু আমি অনলি কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে পাঠাতে পারবো, এছাড়া কোনোভাবে সম্ভব নয়। অনলাইনে অর্ডার নেওয়া হচ্ছে। বিস্তারিত জানতে আমার নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা বই পৌঁছে দিব। তার কথা না, আমরা শুরু করছি বাংলা কিভাবে পড়বেন। বাংলা সাহিত্যের ইতিহাস বলতে গেলে দেখা যায় যে বাংলা সাহিত্যের ইতিহাস কয়টা বা বাংলা সাহিত্যের যুগ কয়টা, লিখেন সবাই একটু হেডলাইন করেন যে বাংলা সাহিত্যের ইতিহাস। এই জায়গা থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে, কিন্তু আমরা বুঝি না যে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। আমরা বলি না, ইতিহাস থেকে তো প্রশ্ন হয় না, রাশেদ স্যার শুধু শুধু ইতিহাস পড়াচ্ছেন কেন? যে ভাই, ইতিহাস থেকে প্রশ্ন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 বছর আগে প্রশ্ন হয়েছে, বিইউপিতে এবছরে প্রশ্ন হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ প্রশ্ন থাকবে। তো দেখেন, বাংলা সাহিত্যের ইতিহাস যদি আমরা পড়ি, সেক্ষেত্রে বাংলা সাহিত্যের ইতিহাস আমরা যুগ পাই কয়টা? বাংলা সাহিত্যের যুগ লিখতে পারেন, বাংলা সাহিত্যের যুগ হচ্ছে 3টা। একটা হচ্ছে প্রাচীন যুগ বা আদি যুগ, আরেকটা হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগ, যে যুগটাতে আমাদের অন্ধকার যুগ আছে, মধ্যযুগ, বাংলা সাহিত্যের মধ্যযুগ। আরেকটা যুগ হচ্ছে বাংলা সাহিত্যের বর্তমান যে যুগটা, সেটাকে বলা হয় আধুনিক যুগ। বাংলা সাহিত্যে যে যুগটা চলতেছে সেটাকে বলা হয় আধুনিক যুগ। কোশ্চেন প্যাটার্নটা একটু বলেন ভাই, সি ইউনিটের কোশ্চেন প্যাটার্ন কিভাবে হয় দেখেন, আমি বলি। এই ক্লাস কি চাকরির জন্য উপযোগী হবে? হ্যাঁ, চাকরির জন্য খুবই উপযোগী হবে, কারণ বাংলা সাহিত্যের ইতিহাস থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন থাকে। চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী। আধুনিক সাহিত্যের মধ্যে আছে বাংলা উপন্যাসের উপর বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কে রচনা করছেন, এবং আমরা আলোচনা করবো আজকে সেলিম আল দীন সম্পর্কে আলোচনা করব, রাজা রামমোহন রায় সম্পর্কে আলোচনা করবো, পেরিচাঁদ সম্পর্কে আলোচনা করবো, জহির রায়হান সম্পর্কে আলোচনা করব। যেহেতু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, এগুলো অবশ্যই চাকরি পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই সবাই নোট করে ক্লাসটা করবেন, ইনশাল্লাহ আপনার কাজে লাগবে। তো আমি যেটা বলছিলাম, বাংলা সাহিত্যের যুগ হচ্ছে 3টা: প্রাচীন যুগ বা আদি যুগ, মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। প্রাচীন যুগ একটু খেয়াল করেন। প্রাচীন যুগ শুরু হয়েছে কত থেকে কত? প্রাচীন যুগ শুরু হয়েছে 650 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের সময় কত? 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। মধ্যযুগের সময় কত? মধ্যযুগের সময় হচ্ছে 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর আধুনিক যুগ কখন শুরু হয়েছে? আধুনিক যুগ শুরু হয়েছে 1801 থেকে বর্তমান সময় পর্যন্ত। তাহলে দেখেন, বাংলা সাহিত্যের যুগ পাইলাম কয়টা? 3টা। বাংলা সাহিত্যের যুগ কয়টা? 3টা। 650 থেকে 1200 পর্যন্ত হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800 পর্যন্ত হচ্ছে মধ্যযুগ, 1801 থেকে বর্তমান সময় পর্যন্ত হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের আধুনিক যুগ। এই সময়টার মধ্যে প্রথম 150 বছর, তার মানে হচ্ছে 1201 থেকে 1350, আনুমানিক প্রথম 150 বছরকে বলা হয় অন্ধকার যুগ। কি বলা হয়? অন্ধকার যুগ। পরীক্ষা একবার প্রশ্ন আসছে যে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোন যুগের মধ্যে আছে। পরীক্ষায় এরকম একটা প্রশ্ন আসছে, অনেকটা এরকম, যে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোন যুগের মধ্যে অন্তর্ভুক্ত? বাংলা সাহিত্যের অন্ধকার যুগ হচ্ছে মধ্যযুগের মধ্যে অন্তর্ভুক্ত, কারণ অন্ধকার যুগটা হচ্ছে 1201 থেকে 1350 পর্যন্ত হচ্ছে অন্ধকার যুগ। সাজেশন দিব ইনশাল্লাহ ভাইয়া, ক্লাসটা একটু ধৈর্য সহকারে করেন, ইনশাল্লাহ সাজেশন দিব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সাজেশন দিব, কোনো সমস্যা নেই ভাইয়া। একটু ক্লাসটা ধৈর্য সহকারে, একটু মনোযোগ সহকারে নোট করেন। এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, তখন বলবেন রাশেদ ভাই পড়াইছিল, নোট করে নাই, পড়ি নাই, পারি না। খুব হতাশ লাগবে তখন, যে ক্লাসটা যদি একটু নোট করতাম, একটু যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করতাম, তাহলে কাজে লাগতো। এই জায়গা থেকে কিন্তু হুবহু প্রশ্ন আসবে। তা আমি বলি যে 650 থেকে 1200 পর্যন্ত হচ্ছে আমাদের প্রাচীন যুগ। এই প্রাচীন যুগটাতে বৈশিষ্ট্য কি? প্রাচীন যুগের বৈশিষ্ট্য হচ্ছে এই যুগে মানবীয় আবেদন ছিল মুখ্য, মানব ছিল প্রধান, মানবীয় আবেদন ছিল প্রধান, ধর্ম ছিল গৌণ। আর মধ্যযুগে এসে কি হলো? মধ্যযুগে এসে বললো যে রচনা করতে পারবা, কিন্তু রচনা করতে হলে হয় রাজাকে নিয়ে লিখতে হবে, না হয় ধর্ম নিয়ে লিখতে হবে। এর জন্য এই যুগে সৃষ্টি হয়েছিল শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্যগুলোর মতো কাব্যগুলো এই যুগে সৃষ্টি হয়েছিল। তাহলে দেখি, মধ্যযুগে এই যুগে ধর্ম ছিল কি? প্রধান।
ধর্ম ছিল প্রধান, এই যুগের বৈশিষ্ট্য ছিল ধর্ম প্রধান, আর মানব ছিল গৌণ, মানব ছিল গৌণ, মানব ছিল বা মানবীয় আবেদন ছিল গৌণ, মানবীয় আবেদন ছিল গৌণ। তাহলে একটু খেয়াল করি, আধুনিক যুগ, আধুনিক যুগে আমরা বৈশিষ্ট্য জানি, এই যুগে মানব প্রধান, মানব কেন্দ্রিক সাহিত্য রচনা হয়েছে, দেশপ্রেম, দেশপ্রেম, মানব প্রেম, মানব প্রেম এবং স্বাধীন স্বাধীন স্বাধীনভাবে রচনা করতে পেরেছে, স্বাধীনভাবে রচনা ভাবে রচনা বা স্বাধীন চেতা মানুষ এই যুগে রচনা করতে পেরেছে। আজকের ক্লাস থেকে আপনারা জাবির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, আজকের ক্লাস থেকে অবশ্যই অবশ্যই জাবির জন্য আপনার একটা প্রশ্ন কমন থাকতে পারে। তো আপনারা সবাই একটু ক্লাসটা ঝটপট শেয়ার করে দেন, ক্লাসটা ঝটপট শেয়ার করে দেন, এবং যারা যারা এখনো মিহির জিকে ফাইনাল সাজেশন সংগ্রহ করেন নাই, লাইব্রেরিতে একবার হলো মিহির জিকে ফাইনাল সাজেশনটা সংগ্রহ করবেন। আর আজকের ক্লাসটা আমি যা পড়াচ্ছি সব পড়াচ্ছি আমি এই আমার এই রাশেদ বাংলা শিক্ষা সাজেশন থেকে। যারা আমার ক্লাসটা করবেন, যদি চান এই শিক্ষা সাজেশনটি অর্ডার করতে পারেন। শিক্ষা সাজেশনটি অর্ডার করার প্রসেস হচ্ছে অনলি রাশেদ স্যারের কাছ থেকে অর্ডার করতে পারবেন। 01814443392 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। কিভাবে অর্ডার করবেন প্রসিডিউর বলে দেওয়া হবে। তো আমরা আশা করি সবাই এতটুকু উঠাতে পেরেছি। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের অন্যতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের অন্যতম নিদর্শন হচ্ছে চর্যাপদ বা চর্য বিনিশ্চয়। বাংলা সাহিত্যের প্রাচীন যুগে আমরা চলে আসি, তো সবাই একটু নোট করেন। ইংলিশ ইমন ভাইটা কবে পড়ব? হ্যাঁ, ইংলিশ ইমন ভাইয়ের সাজেশনটা আপনি লাইব্রেরিতে পেয়ে যাবেন, যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবেন বাংলাদেশের। আপনার লাইব্রেরিগুলোতে যোগাযোগ করেন, আশা করি পেয়ে যাবেন। তো আমি বলছিলাম প্রাচীন যুগ, প্রাচীন যুগের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং একটাই আমাদের গ্রন্থ যেটাকে আমরা বলি চর্যাপদ। চর্যাপদ আমি খুব দ্রুত আলোচনা করছি, কারণ আমাদের এই ক্লাস শেষে আমাদের সাধারণ জ্ঞান ক্লাস শুরু হবে, ম্যারাথন ক্লাস শুরু হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য। তো সবাই আমার ক্লাস শেষে সাধারণ জ্ঞান ক্লাসে যুক্ত হবেন। চর্যাপদ, চর্যাপদ গ্রন্থটির আরেকটি নাম হচ্ছে চর্য বিনিশ্চয়, যাকে ইংরেজিতে বলা হয়। চর্যাপদ গ্রন্থের ইংরেজি নাম কি? চর্যাপদ গ্রন্থকে ইংরেজিতে বলা হয় চার্যাপদা। একটি স্পেলিংটা লিখে নেন। চার্যাপাদা। চর্যাপদ গ্রন্থটিকে একটু লিখবেন। চর্যাপদ গ্রন্থটি আবিষ্কারের কোথা থেকে পরীক্ষা প্রশ্ন আসছে? চর্যাপদ গ্রন্থটি আবিষ্কার হয় নেপালের রাজ দরবারের রয়্যাল লাইব্রেরি থেকে। আপনাদের এত বড় তথ্য লাগবে না। নেপালের রাজ দরবারের রাজ গ্রন্থাগার রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদ গ্রন্থটি 1907 খ্রিস্টাব্দে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন। আপনাদের এত বড় তথ্য না লাগলেও আপনার যতটুকু লাগবে অতটুকু লিখে নেন। চর্যাপদ গ্রন্থটি আবিষ্কার লিখবেন, আবিষ্কার। চর্যাপদ গ্রন্থটি আবিষ্কার হয় কত সালে? 1907 সালে। কত সালে? 1907 সালে। চর্যাপদ গ্রন্থটি আবিষ্কার হয় 1907 সালে। আবিষ্কার করেন কে? আবিষ্কার করেন শ্রী হরপ্রসাদ শাস্ত্রী। লিখে রাখেন। চর্যাপদ গ্রন্থটি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে চর্যাপদ গ্রন্থটি আবিষ্কার করেন কে? চর্যাপদ গ্রন্থটি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। কোথা থেকে? নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে। নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে। কোথা থেকে? নেপালের রাজ গ্রন্থাগার থেকে। লিখে রাখেন নেপালের রাজ গ্রন্থাগার। নেপালের রাজ গ্রন্থাগার থেকে। লাইব্রেরিটার নাম ছিল রয়্যাল লাইব্রেরি। কেউ চাইলে লিখে রাখতে পারেন। চর্যাপদ গ্রন্থটি আবিষ্কার করেন 1907 সালে নেপালের রাজ গ্রন্থাগার রয়্যাল লাইব্রেরি থেকে। আবিষ্কার করেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। কে আবিষ্কার করছে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। এই গ্রন্থটিকে প্রকাশ করা হয় বা পাবলিশ করা হয় বা ছাপানো হয়। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারে এই গ্রন্থটা আবিষ্কার করার জন্য তিনবার ভ্রমণ করছে। লাস্টবার যখন তিনি এই গ্রন্থটা পাইছে, সাথে আরো 3টা গ্রন্থ পাইছে। ডাকার্ণব, কৃষ্ণপাদের দোহা বা সরপাদের দোহা, আরেকটা হচ্ছে, একটু খেয়াল করেন, চর্যাপদ গ্রন্থটি যখন আবিষ্কার করেন নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে, রয়্যাল লাইব্রেরি থেকে যখন আবিষ্কার করেন, তিনি আরো 3টি গ্রন্থ আবিষ্কার করেন। আরো কয়টা গ্রন্থ আবিষ্কার করেন?
আর 3টি গ্রন্থ আবিষ্কার করেন। তিনি এই সবগুলো গ্রন্থকে ডাকার্ণব, দোহাকোষ বা কৃষ্ণপাদের দোহা, এই গ্রন্থগুলোকে সবগুলোকে তিনি একসাথে তিনি প্রকাশ করেন। প্রকাশ লিখবেন, প্রকাশ করে বা প্রকাশিত হয়, প্রকাশিত হয়। চর্যাপদ গ্রন্থটি একসাথে প্রকাশিত হয়। তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করতে হাজার বছরের পুরনো সাহিত্য বৌদ্ধ গান ও দোহাকোষ নামে প্রকাশ করেন 1916 সালে। তাহলে প্রকাশিত হয় কোন নামে? বৌদ্ধ গান ও দোহাকোষ নামে। হাজার বছরের পুরনো সাহিত্য বৌদ্ধ গান ও দোহাকোষ, হাজার বছরের পুরনো সাহিত্য বৌদ্ধ, হাজার বছরের পুরনো সাহিত্য বৌদ্ধ গান, হাজার বছরের পুরনো সাহিত্য বৌদ্ধ গান ও দোহাকোষ নামে তিনি এই গ্রন্থটি প্রকাশ করেন। বৌদ্ধ গান ও দোহাকোষ, দোহাকোষ নামে, বৌদ্ধ গান মনে রাখবেন, বৌদ্ধ গান ও দোহাকোষ নামে কোন গ্রন্থ থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, এটা অবশ্যই লিখবেন। শ্রীকৃষ্ণ কীর্তনে কিন্তু বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছে, মধ্যযুগের যে একক রচিত কাব্য। তাহলে কোন সাহিত্য থেকে? বৌদ্ধ গান ও দোহাকোষ নামে, লিখেন বৌদ্ধ গান ও দোহাকোষ নামে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1900 লিখেন, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে তার নিজস্ব সম্পাদনায় প্রকাশ হয়। 1916 সালে নিজস্ব সম্পাদনায়, হরপ্রসাদ শাস্ত্রীর নিজস্ব সম্পাদনায় এই গ্রন্থটি প্রকাশিত হয়। 1916 সালে নিজস্ব সম্পাদনায় এই গ্রন্থটি প্রকাশিত হয়। এবং এই গ্রন্থটি প্রকাশ করার কারণে, এই গ্রন্থটি পাবলিশ করার কারণে, এই গ্রন্থটি আবিষ্কার করার কারণে তার 1 বছর পরেই তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি দেওয়া হয়। ডিলিট উপাধি। তাহলে ডক্টর মোহাম্মদ হরপ্রসাদ শাস্ত্রী ডিলিট উপাধি পাইছে কত সালে? 1917 সালে। ডিলিট উপাধি, ডিলিট মানে কি ভাই? ডিলিট, ডিলিট উপাধি পান কোন বিশ্ববিদ্যালয় থেকে? ডিইউ থেকে ডিলিট উপাধি পান। ডিলিট মানে হচ্ছে ডক্টর অফ লিটারেচার পুরস্কার, ডক্টর অফ লিটারেচার পুরস্কার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য এটা লাগবে না অবশ্য। তো সবাই একটু লিখছেন কিনা আমাকে জানান। নোট যদি হয়ে থাকে লিখেন নোট ডান, নোট যদি হয়ে থাকে লিখেন নোট ডান, যদি নোট করা হয় লিখবেন নোট ডান। যদি নোট হয়ে থাকে লিখবেন নোট ডান, যদি নোট করা হয়ে থাকে লিখবেন নোট ডান। সবার কি নোট করা হয়েছে? রাজশাহী থেকে দেখছি নোট ডান, নোট ডান। আফরোজা সুলতানা লিখেছেন নোট ডান। গুড, ভেরি গুড। ওকে, এরপর আসি চর্যাপদ যে আমরা আবিষ্কার করলাম, চর্যাপদ আবিষ্কার করলাম, পাবলিশ করলাম। এখন কথা হচ্ছে চর্যাপদ গ্রন্থটা রচনাকাল কত? হেডলাইন করবেন রচনাকাল। রচনাকাল, এই চর্যাপদ গ্রন্থের রচনাকাল কত? দুইজন দুই রকম বলছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, নোট ডান, গুড, ভেরি গুড। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদ গ্রন্থটি, শহীদুল্লাহর মতে চর্যাপদ গ্রন্থটি রচনা হয়েছিল 650 থেকে 1200 খ্রিস্টাব্দে। তার মানে হচ্ছে সপ্তম শতকে। আবার অন্যদিকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেন, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখবেন, ডক্টর সুনীতি লিখবেন, সবাই লিখবেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদ গ্রন্থটি আবিষ্কার হয়েছে অষ্টম শতকে, 750 থেকে 1200 খ্রিস্টাব্দে, মানে অষ্টম শতকে। তার মানে সবাই 650-এর নিচে কেউ যায় নাই এবং 1200-এর উপরে কেউ যায় নাই। এর জন্য বলা হয় হাজার বছরের পুরনো সাহিত্য। দেখেন বর্তমান সময় থেকে আপনি এই সালটাকে গড় করে আপনি বিয়োগ দেন, দেখবেন 1000 বছর পেয়ে যাবেন, প্রায় 1000 বছর। এর জন্য বলা হয় হাজার বছরের পুরনো সাহিত্যের নাম কি? হাজার বছরের পুরনো সাহিত্যের নাম হচ্ছে চর্যাপদ।
পদ, 1000 বছর পুরনো সাহিত্যের নাম কি? চর্যাপদ। এরপর আসি, লিখবেন, হেডলাইন করবেন চর্যাপদের ভাষা। লিখবেন চর্যাপদের ভাষা। আমি একদম সুন্দর করে আপনি সুন্দর করে নোট করেন, এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন পাবেন। লিখবেন চর্যাপদের ভাষা। চর্যাপদের ভাষা লিখবেন, চর্যাপদের ভাষা, হেডলাইন করেন চর্যাপদের ভাষা। লিখবেন চর্যাপদের ভাষাকে এই যে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, এই যে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী যে এই গ্রন্থটা আবিষ্কার করলেন, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের ভাষা, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের ভাষা হচ্ছে সন্ধ্যা বা সান্ধ্য ভাষা। সন্ধ্যা বা সান্ধ্য ভাষা। সান্ধ্য ভাষা। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের ভাষা কি? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের ভাষা হচ্ছে সন্ধ্যা বা সান্ধ্য ভাষা। মূলত এই ভাষাটার অর্থ কি? মানে হচ্ছে কতক আলো কতক অন্ধকার। যেমন সন্ধ্যাবেলায় কি থাকে? কিছুটা আলো থাকে, কিছুটা অন্ধকার থাকে। এই সন্ধ্যা বা সান্ধ্য ভাষা রাখার কাহিনী হচ্ছে যে চর্যাপদের ভাষা কিছুটা বোঝা যায়, কিছুটা বোঝা যায় না। কিছুটা বোঝা যায়, কিছুটা বোঝা যায় না। কিছুটা বোঝা যায়, কিছুটা বোঝা যায় না। কিছুটা বোঝা যায় এবং কিছুটা বোঝা যায় না। এর জন্য চর্যাপদ গ্রন্থে এই চর্যাপদের ভাষাকে বলা হচ্ছে সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা। এটা কে বলছে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। আবার অপর দিকে যদি আমি একটু খেয়াল করি, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা। বঙ্গ কামরূপী ভাষা। তাহলে বঙ্গ কামরূপী ভাষা। বাংলা ভাষার মা বা বাংলা ভাষা সরাসরি এসেছে কোন ভাষা থেকে? বাংলা ভাষা সরাসরি এসেছে বঙ্গ কামরূপী ভাষা থেকে। বাংলা ভাষার মা বলা হয় কোন ভাষাকে? বঙ্গ কামরূপী ভাষাকে। বাংলা ভাষা থেকে, বাংলা ভাষা সরাসরি কোন ভাষা থেকে আসছে? এই বঙ্গ কামরূপী ভাষা থেকে। এর জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা। চর্যাপদের ভাষা কি? চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা। এটা কে বলছে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে। খেয়াল রাখবেন কে কোনটা বলছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা। আর অপরদিকে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের ভাষা হচ্ছে সন্ধ্যা বা সান্ধ্য ভাষা। এরপর একটু খেয়াল করি, হেডলাইন করবেন চর্যাপদের ছন্দ। লিখবেন চর্যাপদের ছন্দ। চর্যাপদ কোন ছন্দে রচিত? লিখবেন চর্যাপদের ছন্দ। সবাই নোট করা হয়েছে? এ পর্যন্ত লেখা হলে লিখবেন নোট ডান। নোট ডান। সবার কি নোট করা হয়েছে? সবার কি নোট হয়েছে? লিখবেন চর্যাপদের ছন্দ। চর্যাপদের ছন্দ। চর্যাপদ কোন ছন্দে রচিত? একটু লিখবেন চর্যাপদ কোন ছন্দে রচিত। চর্যাপদ কোন ছন্দে রচিত? একটু খেয়াল করেন চর্যাপদ কোন ছন্দে রচিত। চর্যাপদ রচিত হয়েছে এই ছন্দটা আধুনিক ছন্দ বিচারে। লিখবেন আধুনিক। সবাই একটু বলেন তো চর্যাপদ কোন ছন্দে রচিত? আধুনিক ছন্দ বিচারে। আধুনিক ছন্দ বিচারে চর্যাপদের ছন্দ কি? চর্যাপদ কোন ছন্দে রচিত? সবাই একটু কমেন্ট করেন তো, সবার কমেন্ট দেখবো। আধুনিক ছন্দ বিচারে চর্যাপদ কোন ছন্দে রচিত? 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 আধুনিক ছন্দ বিচারে চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আধুনিক ছন্দ বিচারে চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সবাই ক্লাসটা একটু শেয়ার করেন। আপনারা যদি রেগুলার ক্লাস চান তাহলে সবাই একটু কমেন্ট করেন যে রেগুলার ক্লাস চাই। রেগুলার যদি বাংলা ফ্রি ক্লাস চান সবাই একটু কমেন্ট করেন যে প্রতিদিন যদি ক্লাস চান লিখবেন ক্লাস চাই, বাংলা ক্লাস চাই। সবাই একটু কমেন্ট করেন তো দেখি কারা কারা বাংলা ক্লাস চান। রেগুলার বাংলা ক্লাস চান কিনা, বাংলা ফ্রি ক্লাস চান কিনা মিহির জিকে পেজ থেকে। যদি মিহির জিকে পেজ থেকে ফ্রি ক্লাস রেগুলার বাংলা ক্লাস চান তাহলে একটু অবশ্যই কমেন্ট করেন যে ফ্রি ক্লাস চাই, বাংলা ফ্রি ক্লাস চাই। সবাই একটু কমেন্ট করেন। আধুনিক ছন্দ বিচারে চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ছন্দ কয় প্রকার? ছন্দ 3 প্রকার। ছন্দ প্রধানত 3 প্রকার, গদ্য ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ আর একটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। তাহলে আধুনিক ছন্দ বিচার চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তাহলে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তারপরে লিখবেন সংস্কৃত পণ্ডিতদের মতে বা সংস্কৃত
সংস্কৃত পণ্ডিত গণের মতে, সংস্কৃত পণ্ডিতগণের মতে চর্যাপদ রচিত হয়েছে পজ্জটিকা ছন্দে। কোন ছন্দে? পজ্জটিকা ছন্দে রচিত। সংস্কৃত কবিগণের মতে চর্যাপদ কোন ছন্দে রচিত? পজ্জটিকা ছন্দে রচিত বা পজ্জটিকা ছন্দের প্রভাব রয়েছে। রেগুলার ক্লাস চাই, রেগুলার বাংলা ফ্রি ক্লাস চাই, বাংলা ব্যাকরণ সাহিত্যের ক্লাস চাই, রেগুলার ক্লাস চাই, বাংলা ইংরেজি দুইটাই চাই, বাংলা ফ্রি ক্লাস চাই, রেগুলার। আচ্ছা শোনেন, যারা যারা রেগুলার ক্লাস চান আপনাদেরকে আমি বলি, মিহির জিকে পেজে যদি ক্লাস নেওয়া সম্ভব আমার নাও হয়, তবে একটা মনে রাখবেন, আমার নিজের একটা পেজ আছে, পেজের নাম হচ্ছে রাশেদ স্যার, পেজের নাম হচ্ছে রাশেদ স্যার। এই রাশেদ স্যার পেজে কিন্তু রেগুলার বাংলা ক্লাস অবশ্যই হয়। তো সবাই বাংলা কন্টেন্ট আছে, বাংলা বানান, বাংলা ব্যাকরণ রিলেটেড সকল বিষয় নিয়ে কিন্তু আমার রাশেদ স্যার বাংলা একটা পেজ আছে, ওই পেজে কিন্তু আপনারা যুক্ত হতে পারেন। এবং বাংলা আপনারা যদি পেইড ব্যাচের কোনো ক্লাস চান, যে না ভাইয়া আমি একদম গুচ্ছের জন্য ফ্রি ক্লাস হবে সমস্যা নাই, কিন্তু গুচ্ছ পর্যন্ত আমি একটা গুছানো বাংলা একটা প্রস্তুতি নিতে চাই, একটা গুছানো একটা প্রস্তুতি নিয়ে আমি গুচ্ছ টার্গেট রেখে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট রেখে পড়তে চাই, ভাই আপনি আমাকে একটা কোর্স গুছায় দেন। আপনাদের জন্য আমার একটা কোর্স চালু আছে এই মুহূর্তে, বাংলা রাবি চবি গুচ্ছ ব্যাচ, বাংলা রাবি চবি গুচ্ছ ব্যাচ, বাংলা রাবি ছবি এবং গুচ্ছ অনলাইন ব্যাচ চালু আছে। আজকে থেকে ভর্তি চলছে, আমাদের ভর্তি চলবে 31 জানুয়ারি পর্যন্ত। কোর্স ফি, এই ব্যাচের কোর্স ফি একদম নামমাত্র মূল্যে আমি দিচ্ছি। এই ব্যাচের কোর্স ফি মাত্র 510 টাকা। 510 টাকায় কেউ যদি রাবি ছবি গুচ্ছ অনলাইন বাংলা ব্যাচে ভর্তি হতে চান, অবশ্যই রাশেদ স্যারের সাথে যোগাযোগ করবেন। আমি রাশেদ স্যার, সমস্যা নেই, আমার সাথে যোগাযোগ করবেন 01814443392 নাম্বারে। যদি এই নাম্বারে যোগাযোগ করেন, খুব দ্রুত ভর্তি চলছে। আমরা অল্প সময়ের জন্য কিছু সংখ্যক স্টুডেন্টদেরকে পড়াইতে চাই, হাজার স্টুডেন্ট না, অল্প সংখ্যক স্টুডেন্ট হলে আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে। আমাদের কোর্সের খুব সীমিত সংখ্যক স্টুডেন্ট নিয়ে আমরা কোর্স লঞ্চ করতে চাই এবং খুব দ্রুত ক্লাস চলবে। এই ব্যাচের ক্লাস শুরু হবে 4 তারিখ থেকে, 4 ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হবে। আপনাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত আপনাদের সকল টপিকসের উপর ক্লাস হবে। এখন আজকে এই যে হোয়াইট বোর্ডে ক্লাস হচ্ছে, আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো আমাদের ডিজিটাল বোর্ড থেকে ক্লাসগুলো শুরু হবে। সবাই আমাদের যদি কেউ এই ব্যাচে ভর্তি হতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। মিহির জিকে পেজে বা অর্ণব স্যার বা ইমন স্যার পেজে নক দিয়ে শুধু বিরক্ত করবেন না, অবশ্যই হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করবেন। রাশেদ বাংলা সর্বোচ্চ প্রস্তুতির জন্য শিখা বাংলা সাজেশন পড়েন। হ্যাঁ, আপনারা তাহলে শিখা সাজেশনটাও পড়তে পারেন। আচ্ছা, যেটা বলছিলাম, চর্যাপদের ছন্দ, আধুনিক ছন্দ বিচার চর্যাপদ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত, আর পজ্জটিকা ছন্দের প্রভাব রয়েছে। সংস্কৃত কবিগণের মতে পজ্জটিকা ছন্দ রচিত হয়েছে এই চর্যাপদ গ্রন্থটি। একই সাথে যদি কেউ সাধারণ জ্ঞানের প্রস্তুতি নিতে চান, মিহির স্যার তো এখন পড়ান না, আমাদের মিহির জিকে সিরিজের সহযোগী লেখক অর্ণব আহমেদ ফাহিম স্যার সাধারণ জ্ঞান পড়ান। আপনারা চাইলে সাধারণ জ্ঞান ব্যাচে ভর্তি হতে পারেন মিহির জিকে পেজে, অথবা অর্ণব স্যার পেজে যোগাযোগ করে আপনারা কিন্তু চাইলেই ভর্তি হতে পারেন। ক্লাসটাই, হ্যাঁ ইনশাল্লাহ ক্লাস নিব, সবার জন্যই ক্লাস নিব। একটু দেখেন, ডক্টর মোহাম্মদ আমাদের ছন্দ গেল, এরপরে আসি এই যে চর্যাপদের যে পংক্তিগুলো আছে বা চর্যাপদের যে পদগুলো আছে, এই পদগুলোকে টিকার মাধ্যমে বাংলা ভাষায় কনভার্ট করে আমাদের কাছে যারা প্রকাশ করছেন তার একজন নাম আছে। নাম কি? সবাই একটু কমেন্ট করবেন। চর্যাপদের টিকাকারকের নাম কি? চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেছেন কে? সবাই একটু কমেন্ট করেন, আপনাদের এতদিনে জানার কথা, সবাই একটু কমেন্ট করেন। চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে, চর্যাপদের পদগুলোকে টিকার সাহায্যে, চর্যাপদের পদগুলোকে টিকার সাহায্যে বা টিকা আকারে প্রকাশ করেন। কে প্রকাশ করছে? সবাই একটু কমেন্ট করেন তো। চর্যাপদের পদগুলোকে টিকা আকারে প্রকাশ করছে কে? সবাই একটু কমেন্ট করেন তো, দেখি কে কে পারেন। চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে প্রকাশ করছে কে? চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে প্রকাশ করেছে মুনি দত্ত। লিখেন মুনি দত্ত। চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে প্রকাশ করেছেন মুনি দত্ত।
মুনি দত্ত। চর্যাপদের পদগুলোকে টিকা আকারে প্রকাশ করেছেন মুনি দত্ত, মুনি দত্ত। তারপর লিখবেন চর্যাপদের পদগুলোকে টিকা আকারে প্রকাশ করেছেন মুনি দত্ত। তারপর লিখবেন চর্যাপদ সম্পর্কিত একটি গ্রন্থ রচনা করেছেন। চর্যাপদ 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 বিষয়ক, চর্যাপদের বিষয় নিয়ে, চর্যাপদের বিষয় নিয়ে গ্রন্থ রচনা করেন, গ্রন্থ রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদ বিষয়ক গ্রন্থ নিয়ে চর্যাপদের বিষয় গ্রন্থ রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তার গ্রন্থের নাম কি? তার গ্রন্থটির নাম ছিল বুদ্ধিস্ট মাইস্টিক সং। তার গ্রন্থের নাম ছিল বুদ্ধিস্ট মাইস্টিক সং। সবাই লিখে রাখেন, বুদ্ধিস্ট মাইস্টিক সং। বুদ্ধিস্ট মাইস্টিক সং। চর্যাপদের পদগুলো নিয়ে বা চর্যাপদ বিষয় গ্রন্থ রচনা করেছেন কে? চর্যাপদ বিষয় গ্রন্থ রচনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। চর্যাপদ বিষয় গ্রন্থ রচনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং গ্রন্থটির নাম ছিল বুদ্ধিস্ট মাইস্টিক সং, বুদ্ধিস্ট মাইস্টিক সং। তারপর দেখেন আধুনিক পণ্ডিতগণের মতে চর্যাপদের তৎকালীন নাম ছিল কি? আধুনিক পণ্ডিতগণের মতে, আমাদের সময় আধুনিক পণ্ডিত গণের মতে চর্যাপদের প্রাচীন নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। বা চর্যা গীতিকোষ লিখতে পারেন। আধুনিক পণ্ডিতগণের মতে চর্যাপদের নাম ছিল চর্যা গীতিকোষ। আধুনিক পণ্ডিতগণের মতে চর্যাপদের প্রাচীন নাম ছিল চর্যা গীতিকোষ। আর যে আবিষ্কার করছে হরপ্রসাদ শাস্ত্রীর মতে বা সংস্কৃত কবিগণের মতে চর্যাপদের তৎকালীন নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়, যার অর্থ ছিল কোনটি আচরণীয় এবং কোনটি আচরণীয় নয়। চর্যাচর্য বিনিশ্চয় শব্দের অর্থ কি? কোনটি আচরণীয় এবং কোনটি আচরণীয় নয়। বুদ্ধিস্ট মিস্টিক সং। তারপর লিখবেন চর্যাপদকে তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন। সবাই দ্রুত লিখেন একটু, এরপর 7:30 থেকে ক্লাস শুরু হবে আমাদের অর্ণব আহমেদের ফাহিম স্যারের। চর্যাপদকে তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন। চর্যাপদকে তিব্বতীয় ভাষায়, সবাই একটু লিখেন, তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন। চর্যাপদকে তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন কে? কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি। কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি চর্যাপদকে ইংরেজি ভাষায় অনুবাদ করেন হাসনা জসিমউদ্দিন মওদুদ। হাসনা জসিমউদ্দিন মওদুদ। চর্যাপদকে ইংরেজি ভাষায় অনুবাদ করেন কে? হাসনা জসিমউদ্দিন মওদুদ। চর্যাপদের পদ সংখ্যা হেডলাইন করবেন। চর্যাপদের পদ সংখ্যা। চর্যাপদ তো একটা প্রাচীন গ্রন্থ, 1000 বছরের পুরনো গ্রন্থ, এতদিন পর আবিষ্কার হয়েছে। চর্যাপদে লিখবেন পদ সংখ্যা, পদ সংখ্যা হেডলাইন করবেন। হেডলাইন করবেন সবাই পদ সংখ্যা। চর্যাপদের পদ সংখ্যা হেডলাইন করবেন। চর্যাপদের পদ সংখ্যা। চর্যাপদের পদগুলো কিছু পদ হারিয়ে যাওয়ায় চর্যাপদের কিছু পদ হারিয়ে যাওয়ার পর চর্যাপদের পদ পাওয়া গেছে। চর্যাপদ হারিয়ে যাওয়ার পর পদ পাওয়া গেছে।
পাওয়া যায় 46টি। পদ পাওয়া যায় কত? 46টি। 46টি। চর্যাপদের কিছু পদ হারিয়ে যায়, পদ পাওয়া যায় 46টি। তার মধ্যে লিখেন, তার মধ্যে 23 নং পদটি, তার মধ্যে 23 নং পদটি, তার মধ্যে 23 নং পদটি লিখবেন, তার মধ্যে 23 নং পদটি, তার মধ্যে 23 নং পদটি, 23 নং পদটি, 23 নং পদ খণ্ডিত আকারে, খণ্ডিত আকারে পাওয়া যায়। তার মধ্যে 23 নং পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়। 24, 25 এবং 48 নং পদ, 24, 25 এবং 48 নং পদ পাওয়া যায়নি। 24, 25 এবং 48 নং পদ পাওয়া যায়নি। পরীক্ষা এখন প্রশ্ন আসবে কি হবে? পরীক্ষা প্রশ্ন আসবে চর্যাপদের কোন পদ পাওয়া যায়নি? 24, 25 এবং 48 নং পদ পাওয়া যায়নি। 24, 25 এবং 48 নং পদ পাওয়া যায়নি। এরপর আসি চর্যাপদের পদ সংখ্যা। তাহলে চর্যাপদের পদ সংখ্যা কত? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের পদ সংখ্যা হয় 50টি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এই যে 23টা, এই জায়গা হচ্ছে 46.5, 47, 48, 49, 50। তাহলে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের মোট পদ সংখ্যা, চর্যাপদের মোট পদ সংখ্যা হচ্ছে 50টি এবং পদকর্তা হচ্ছে 23 জন। পদকর্তা হচ্ছে কয়জন? 23 জন। এবং আরেকটা লিখবেন, পাশে আরেকটা লিখবেন, ডক্টর সবাই একটু লিখবেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের পদ সংখ্যা হচ্ছে 50টি এবং পদকর্তা হচ্ছে 23 জন। আরেকটা লিখবেন, ডক্টর সুকুমার সেন, লিখবেন সুকুমার সেনের মতে চর্যাপদের পদ সংখ্যা হচ্ছে 51টি। সুকুমার সেনের মতে চর্যাপদের পদ সংখ্যা হচ্ছে 51টি এবং পদকর্তা হচ্ছে 24 জন। পদকর্তা হচ্ছে 24 জন। পদকর্তা কয়জন? 24 জন। এরপর আমরা আসি চর্যাপদের, লিখবেন চর্যাপদের কোন পদ পাওয়া যায়নি কার? চর্যাপদের কবি হিসাবে নাম আছে, লেখক হিসাবে নাম আছে, কিন্তু কোনো পদ পাওয়া যায়নি কার? কোনো পদ পাওয়া যায়নি। সবাই একটু কমেন্ট করেন তো দেখি কে কে পারেন, আগে থেকে কে কে পারতেন। সাপোর্ট করলে সাপোর্ট পাবেন 100% নাকি? বাহ, কি সুন্দর কমেন্ট ভাই। আমাকে একটু সাপোর্ট করেন, একটু শেয়ার ট্যাপ দেন না দেখি। সাপোর্ট আপনি করেন, আমি দেখি সাপোর্ট করতে পারি কিনা আপনাকে। কি কমেন্ট, চমৎকার কমেন্ট। আচ্ছা সবাই একটু দেখেন, চর্যাপদের পদ পাওয়া যায়নি কার? কোনো পদ পাওয়া যায়নি। চর্যাপদের কোনো পদ পাওয়া যায়নি কোন লেখকের? একটু সবাই একটু কমেন্ট করেন তো। আচ্ছা ধারাবাহিকভাবে আসতেছি। আচ্ছা চর্যাপদের সর্বোচ্চ পদ লিখছে কে? একজন কবি চর্যাপদের সর্বোচ্চ পদ লিখবেন, চর্যাপদের সর্বোচ্চ পদ রচনা করেন। চর্যাপদের সর্বোচ্চ পদ রচনা করেন। চর্যাপদের সর্বোচ্চ পদ রচনা করেন কে? বলেন, চর্যাপদের সর্বোচ্চ পদ রচনা করেন কে? চর্যাপদের সর্বোচ্চ পদ রচনা করেন কানহুপা। চর্যাপদের সর্বোচ্চ পদ রচনা করেন কানহুপা। তার আরো কিছু নাম আছে, তার আরেকটা নাম হচ্ছে কৃষ্ণপা। তার আরেকটা নাম হচ্ছে কৃষ্ণপা। তিনি একাই চর্যাপদে 13টি পদ রচনা করেন। কয়টি পদ? 13টি পদ রচনা করেন। তিনি একাই চর্যাপদে কয়টি পদ রচনা করেন? 13টি পদ রচনা করেন। তারপর লিখবেন দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেন কে? দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেন হচ্ছে ভূসুকুপা। এগুলো কিন্তু পরীক্ষায় আসছে, বারবার আসছে, বিগত বছরের প্রশ্ন। চর্যাপদের সর্বোচ্চ পদ রচনা করে কানহুপা, চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেন ভূসুকুপা এবং চর্যাপদের নিজেকে বাঙালি কবি হিসেবে পরিচয় দিয়েছেন একমাত্র কবি ভূসুকুপা। তিনি চর্যাপদে একটা লাইন লিখছে, আজ ভূসুকু বাঙালি বইলি। কি লিখছে? আজ ভূসুকু বাঙালি বইলি। তাহলে একটু দেখেন, দ্বিতীয় সর্বোচ্চ পদের রচয়িতাকে ভূসুকুপা। দ্বিতীয় সর্বোচ্চ পদের রচয়িতাকে ভূসুকুপা। তার প্রকৃত নাম হচ্ছে শান্তিদেব, তার ছদ্মনাম হচ্ছে শান্তিদেব।
দেব, তার আরেকটা নাম হচ্ছে শান্তিদেব। তিনি একাই পদ লিখছে কয়টি? তিনি একাই পদ লিখছে 8টি। কয়টা পদ রচনা করছে? একাই পদ লিখছে 8টি। কয়টি পদ লিখছে? একাই পদ রচনা করছেন 8টি। তারপর লিখবেন চর্যাপদের, চর্যাপদের কোনো পদ পাওয়া যায়নি, কোনো পদ পাওয়া যায় নাই। চর্যাপদের কোনো পদ পাওয়া যায়নি কোন লেখকের? চর্যাপদের কোনো পদ পাওয়া যায়নি কোন লেখকের? চর্যাপদের কোনো পদ পাওয়া যায়নি কোন লেখকের? সবাই একটু কমেন্ট করেন দেখি দেখি। একজন লিখছেন পা কেন বলা হয়? পা কেন বলা হয়? সম্মান সূচক ভাবে লেখক বা রচয়িতা যে পদ রচনা করে তাদের নামের শেষে সম্মান সূচক ভাবে পা শব্দটি যুক্ত হয়েছে। যারা পদ রচনা করেন, আমাদের সমাজে যারা কবিতা রচনা করেন তাদেরকে আমরা কবি বলি। আর চর্যাপদের যে পদগুলা লিখছে, এই পদগুলা যারা রচনা করছে তাদের নামের শেষে সম্মানসূচক ভাবে পা বা পাদ কথাটি যুক্ত হয়। আশা করি বুঝতে পেরেছেন। চর্যাপদের কোনো পদ পাওয়া যায়নি কার? চর্যাপদের কোনো পদ পাওয়া যায়নি কার? কোনো পদ পাওয়া যায়নি কার? এখন পর্যন্ত একটা সঠিক উত্তর পাইলাম না, একটা সঠিক উত্তর পাইলাম না। চর্যাপদের কোনো পদ পাওয়া যায়নি কার? চর্যাপদের কোনো পদ পাওয়া যায়নি লারি ডুম্বি পার। লারি, এটা পরীক্ষা আসছে কিন্তু, সবাই পরীক্ষা আসছে দেখো, লারি ডুম্বি পা, লারি ডুম্বি পা, লারি ডুম্বি পা কি পা? লারি ডুম্বি পা, লারি ডুম্বি পা। তাহলে চর্যাপদের কোনো পদ পাওয়া যায়নি কার? লারি ডুম্বি পার, লারি ডুম্বি পার। ক্লাস চাই, ক্লাস চাই। হ্যাঁ, ক্লাস চাইলে অবশ্যই আমাদের পেইড ব্যাচ চালু আছে, রাশেদ স্যারের পেইড ব্যাচ চালু আছে। আমরা ফ্রি ক্লাস যতদিন সম্ভব ইনশাল্লাহ নিব। যদি সম্ভব না হয় আপনার পেইড ব্যাচে যুক্ত হতে পারেন। রাশেদ বাংলা রাবি জাবি গুচ্ছ ব্যাচ, রাবি জাবি গুচ্ছ ব্যাচে ভর্তি হতে পারেন। একদম গুচ্ছর পূর্ব পর্যন্ত আপনাদের ব্যাচ চলবে, মাত্র 510 টাকা কোর্স ফি। আপনাদের জন্য আমি একদম গুচ্ছর পূর্ব পর্যন্ত বাংলা যা যা লাগে প্রত্যেকটা টপিক সম্পর্কে ডিটেলস আলোচনা করব। আজকেও তো সংক্ষেপে আপনাদের আলোচনা করছি, কিন্তু আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো ডিজিটাল বোর্ডে 2 ঘন্টা ব্যাপী হবে ইনশাল্লাহ। তো আপনারা একটু দেখেন, তাহলে দেখেন এই যে এই নাম্বারে যোগাযোগ করবেন। রাশেদ বাংলা সাজেশন শিখা বইটি অর্ডার করতে রাবি জাবি ছবি গুচ্ছর জন্য, জাহাঙ্গীরনগরের জন্য এভাবে লেখা আছে কি কি পড়বেন। আপনার এই বইটা নিলে আপনার এই বইটাই মাস্টার। এই বইতে আপনার লেখা আছে, দেখেন এই যে আমি এই যে দেখেন যা পড়াচ্ছি, দেখেন সেলিম আল দিন সম্পর্কে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসবে। সেলিম আল দিন সম্পর্কে, নাট্যাচার্য সেলিম আল দিন সম্পর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে। আহমদ সফা সম্পর্কে প্রশ্ন আসে, আহমদ সফা সম্পর্কে তথ্য দেওয়া আছে। এরপর দেখেন জহির রায়হান, জহির রায়হান থেকে আপনারা জানেন যে পরীক্ষা প্রতি বছর প্রশ্ন আছে জহির রায়হান থেকে প্রশ্ন দিয়ে রাখছি। পেরিচাঁদ মিত্র, যিনি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের রচয়িতা, আলালের ঘরে দুলাল উপন্যাসের রচয়িতা হচ্ছে পেরিচাঁদ মিত্র, দেয়া আছে। রাজা রামমোহন রায় থেকে পরীক্ষা প্রশ্ন আসে, ছোট করে রামমোহন রায় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। তারপর দেখেন ডাক ও খনার বচন থেকে প্রশ্ন আছে, ডাক ও খনার বচন দেওয়া আছে। এই যে আমরা বলি না একই তো নাচনে বুড়ি তার উপর ঢোলে বাড়ি, আমরা বলি কাঁচায় না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস, আমরা বলি 10 মিলে করি কাজ হারি জিতি নাহিলাস। এগুলো কি? এগুলো হচ্ছে ডাক ও খনার বচন। এই জায়গা থেকে বিউপিতে একটা প্রশ্ন আসছে, 2 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে, এবং এবছরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসবে। আপনি মনে রাখেন, জাস্ট এইটুকু জায়গা থেকে একটা প্রশ্ন পাবেন, এইটুকু জায়গা, জাস্ট এইটুকু জায়গা থেকে একটা প্রশ্ন আপনি পাবেন। তাহলে আপনারা যদি চান কেউ, এবং টেকনিক দিয়ে লেখা আছে, সবকিছু সুন্দরভাবে গুছিয়ে টেকনিক দিয়ে লেখা আছে, এবং পাশে ব্রেকেট দিয়ে লেখা আছে এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য, এই যে জাবি রাবি এবং চবির জন্য স্টার দিয়ে লেখা আছে। তাহলে এবং টেকনিক দিয়ে লেখা আছে। দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমাদের এরপরে সাধারণ জ্ঞান ক্লাস শুরু হবে, আমি বেশি সময় পাচ্ছি না এর জন্য স্পিডে কথা বলছি, আপনারা হয়তো বুঝতে পারতেছেন। দেখেন জহির রায়হানের অনেকগুলো রচনা আছে। এই যে জহির রায়হান সম্পর্কে দেখেন কি সুন্দর তথ্য দেওয়া আছে। জহির রায়হান তার প্রকৃত নাম কি? প্রকৃত নাম হচ্ছে আবু আবদাদ মোহাম্মদ জহিরুল্লাহ। তাহলে এটা কি আপনি জানতেন জহির রায়হানের প্রকৃত নাম কি? জহির রায়হানের প্রকৃত নাম এটা আসলে তো পরীক্ষা পারতেন না। আবু আবদার মোহাম্মদ জহিরুল্লাহ, তার ডাক নাম ছিল জাফর। তাহলে যদি পরীক্ষা আসে নিজের কোনটি জহির রায়হানের ডাক নাম, আপনি তখনই আটকায় যেতেন পরীক্ষার প্রশ্ন, বলতেন কই জায়গায় দিছে প্রশ্ন, আউট অফ সিলেবাস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন আপনাকে না জেনে গেলে মনে হবে আউট অফ সিলেবাস, এটাই বাস্তব। আপনি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে না জেনে পরীক্ষা হলে যান, আপনার মনেই হবে এটা আউট অফ কোশ্চেন, মানে আউট অফ সিলেবাস থেকে প্রশ্ন আসছে। তাহলে আপনাকে জানতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে অতপ্রতভাবে জড়িত আছে নাট্যাচার্য সেলিম আল দিন স্যার, যুক্ত আছেন। তাহলে সেলিম আল দিনের প্রকৃত নাম কি আপনি এটাই জানেন না, তাহলে কিভাবে আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন? সেলিম আল দিনের প্রকৃত নাম হচ্ছে মঈনুদ্দিন আহমেদ। আপনি জানতেন এই তথ্য আগে? আমাকে বলেন, এখানে বলেন যে সেলিম আল দিন কি শোনা যাচ্ছে? এই তো চলে আসছে। দেখেন আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে দুইটা কবর আছে বাংলাদেশের দুইটা কেন্দ্রীয় মসজিদের পাশে দুইটা কবর আছে। এই যে আমি বলছিলাম মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন ঘরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কে লিখছিল এই লাইন? লিখছিল কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম থেকে এবার পরীক্ষা প্রশ্ন থাকবে। তাহলে কাজী নজরুল ইসলামের কবর আছে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে। আর আরেকটা কবর আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে। সেই কবরটা কার? সেই কবরটা হচ্ছে সেলিম আল দিনের। সেই কবরটা কার? সেলিম আল দিনের। দেখেন সুন্দর করে লেখা আছে সেলিম আল দিন 1949 সালে জন্ম, 2008 সালে মৃত্যু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য পড়বেন। প্রকৃত নাম হচ্ছে মঈনুদ্দিন আহমেদ। তিনি 2008 সালে 14 জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়। সুন্দর করে লেখা আছে। তারপর লেখা আছে তিনি জাবিতে মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রভাষক হিসাবে যোগদান করেন 1974 সালে। তার শিল্প চিন্তার নাম হচ্ছে কথানাট্য। পরীক্ষা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসছে যে কথানাট্য পরীক্ষা প্রশ্ন আসছে যে কথানাট্য শিল্প চিন্তা কার উদ্ভাবক, বা কথানাট্য শিল্পচার্যের সাথে শিল্প চিন্তার সাথে কার নাম যুক্ত আছে? এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একবার আসছে যে কথানাট্য এই কথাটির সাথে কার সম্পৃক্ততা আছে? কার আছে? সেলিম আল দিনের আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দিন মুক্ত মঞ্চ আছে একটা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেখবেন হাতের বামে একটা মুক্ত মঞ্চ আছে, সেলিম আল দিন মুক্ত মঞ্চ। তারপরে দেখেন পরীক্ষা আরেকটা প্রশ্ন আসছে যে গ্রাম থিয়েটারের প্রবক্তাকে? গ্রাম থিয়েটারের প্রবক্তা হচ্ছে সেলিম আল দিন। লেখা আছে তিনি বাংলাদেশের গ্রাম থিয়েটারের প্রবর্তক ছিলেন এবং ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। তিনি কবিতা কাব্যগ্রন্থ লিখেছেন কবি ও তুমি। তিনি অনুবাদ করেছেন নন্দিকেশ্বর অভিনত দর্পণ। তিনি উপন্যাস লিখেছেন একটাই, সেই উপন্যাসটার নাম হচ্ছে অমৃত উপাখ্যান। তার উপন্যাসের নাম কি? অমৃত উপাখ্যান। পরীক্ষা যদি একটা উপন্যাস আছে, একটাই যদি আপনি না জানেন, পরীক্ষা হলে গেলে বলবো ওমা এই প্রশ্ন তো জীবনে দেখি নাই, পড়ি নাই। তাহলে আমি বলি মরার আগে একবার মইরা দেখেন, বলে না? তেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আগে একবার হলেও রাশেদ বাংলা শিক্ষা সাজেশনটা পড়ে যান। আমি আপনাকে বলছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেশি দিন নেই, অল্প দিন আছে। এই সময় আপনি চাইলেও মোটা বই পড়তে পারবেন না, রিভিশন দিতে পারবেন না। তাই মাত্র 68 পেজের একটা সাজেশন, জাস্ট 68 পেজের সাজেশনটা কি আছে? বাংলা প্রথম পত্র আছে, বাংলা সাহিত্যের ইতিহাস আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টপিক ভিত্তিক বাংলা সাজেশন আছে, বাংলা দ্বিতীয় পত্র আছে, বাংলা বিরোচন অংশ আছে, তারপর আছে বাংলা 20টা মডেল টেস্ট, আর কি আছে? বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, জাহাঙ্গীরনগর বেসিক প্রশ্ন, তারপর আছে বিরোচন অংশ এবং মডেল টেস্ট। আপনার শেষ সময় আপনি 3বার 4বার রিভিশন দিয়ে যান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনি যে ইউনিটি পরীক্ষা দেন, বাংলায় আপনার চান্স পাওয়ার জন্য আর টেনশন করতে হবে না। বই কিনবেন আপনি, টেনশন আমার। আমি আপনাকে বই পড়াবো এবং প্রত্যেকটা এই বইটা কিনা পর্যন্ত আপনার দায়িত্ব শেষ না, এরপর আমার দায়িত্ব শুরু। আপনার প্রত্যেকটা বিষয়ের উপর আমি ক্লাস নিব। অবশ্যই যদি মিহিরজিকে পেজে আমার সম্ভব না হয় ক্লাস নেওয়া, আমি রাশেদ স্যার পেজে ক্লাস নিব। আমার পেজ আছে আমার পেজ আছে রাশেদ স্যার পেজ। আমার পেজের নাম হচ্ছে রাশেদ স্যার পেজে আমি ক্লাস নেব, ফ্রি ক্লাস নেব। প্রত্যেকটা টপিক্সের উপর ডিজিটাল বোর্ডে ফ্রি ক্লাস হবে ইনশাল্লাহ। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন। সাজেশনের দাম কত? সাজেশনের দাম ভাইয়া মাত্র 150 টাকা। সাজেশনের দাম মাত্র 150 টাকা। যেহেতু সাজেশনটি কোনো লাইব্রেরিতে পাওয়া যায় না, সাজেশনটি আপনাকে সংগ্রহ করতে হবে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। কুরিয়ারটার সাথে অ্যাড হয়ে যাবে 50 টাকা। সাজেশনটির দাম হবে মাত্র 200 টাকা। আপনি যদি সাজেশনটি একসাথে একাধিক সাজেশন নেন, সেক্ষেত্রে আপনার সুন্দরবন কুরিয়ার চার্জ ফ্রি। আপনি যদি 2টা বা 3টা আপনার বন্ধুদের জন্য একসাথে করে সাজেশনগুলো নেন, যেমন 2টা সাজেশন নিলে আপনার সাজেশনের দাম আসবে 300 টাকা, কুরিয়ার চার্জ আপনার লাগবে না। সেক্ষেত্রে আপনার 2টা বইয়ের দাম হবে 300 টাকা। সাজেশনটির দাম কত? সাজেশনটি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লাসের মাঝখানে আমরা কথা না বলি, আমাদের ক্লাস শেষে 01814439392 এই নাম্বারে কষ্ট করে একটু হোয়াটসঅ্যাপ করবেন। 01814443392 এই নাম্বারে কষ্ট করে একটু যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা সাজেশন সম্পর্কে কি আছে আমি ছবি তুলে পাঠাই দিব। আপনি কয়েকটা পেজ পড়বেন, পড়লেই বুঝতে পারবেন এই সাজেশন কেন আপনি এত টাকা দিয়ে কিনবেন। বাজারে তো অনেক নামি দামি সাজেশন আছে, আপনি ওগুলো না কিনে কেন আমার সাজেশন কিনবেন ভাই? আপনার তো এটা জানতে হবে, জেনে কিনতে হবে। আপনার তো টাকার তো মূল্য আছে ভাই, পৃথিবীতে টাকার অনেক মূল্য। তাহলে আপনার সাজেশনটা কেন কিনবেন? আপনি অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, মেসেজ দিবেন। আমি আপনাকে সাজেশনের কয়েকটা পেজ দিব, আপনি পড়বেন, পড়া যদি ভালো লাগে তাহলে আপনি সাজেশন অর্ডার করবেন। আদারওয়াইজ অর্ডার করার দরকার নাই। তাছাড়া অর্ডার করার দরকার নাই। আচ্ছা,
আমি আমি আরেকটু আপনাদেরকে পড়াই, যে সাজেশন থেকে আরেকটু পড়াই। শিক্ষা বইটা কত? শিক্ষা বইটা ভাই 200 টাকা, কুরিয়ার চার্জ সহ 200 টাকা, বইয়ের দাম 150, কুরিয়ার চার্জ 50, 200 টাকা। আপনারা যাদের দরকার অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তারপর আমি একটু বলি আপনাদেরকে যে এই জায়গা থেকে কি কি পড়বেন। সোজা কথা, আমি এই জায়গায় চর্যাপদ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছিলাম, কিন্তু সবটা শেষ করতে পারিনি। আর একটু বলে দেই, চর্যাপদের একমাত্র মহিলা কবি, চর্যাপদের কোনো কবিতা কোনো পদ নাই হচ্ছে লারি ডুম্বি পার। চর্যাপদের একমাত্র মহিলা কবি, একমাত্র মহিলা বা নারী কবি, একমাত্র নারী কবি। মহিলা কথাটা কেমন কেমন লাগে? নারী কবি বা নারী পদকর্তা, একমাত্র মহিলা কবির নাম কি? পরীক্ষা, এটাও পরীক্ষা আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আসছে। চর্যাপদের একমাত্র নারী কবির নাম কি? চর্যাপদের একমাত্র নারী কবির নাম হচ্ছে কুক্কুরিপা। লিখেন, সবাই একটু লিখেন, চর্যাপদের একমাত্র নারী কবির নাম কুক্কুরিপা। দেখেন সুন্দর করে দেওয়া আছে, চর্যাপদের কোনো পদ নেই, লারি ডুম্বিপা, একমাত্র নারী কবি কুক্কুরিপা। গ্রাম বাংলার অর্থনৈতিক পরিচয় পাওয়া যায় চর্যাপদ গ্রন্থে। তাহলে দেখেন, একমাত্র নারী কবির নাম হচ্ছে কুক্কুরিপা। চর্যাপদের আমাকে হোয়াটসঅ্যাপে অলরেডি নক দিচ্ছেন অনেকে, আপনারা মেসেজ দিয়ে রাখেন, আমি ক্লাস শেষে রিপ্লাই দিব, সবাইকে ক্লাস শেষে রিপ্লাই দিব। তাহলে চর্যাপদের একমাত্র নারী কবির নাম হচ্ছে কুক্কুরিপা। আমি ক্লাস শেষে সবার মেসেজে রিপ্লাই দিব, সবাই একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন যার যা সাজেশন লাগবে। হ্যাঁ, মেসেজ পেয়েছি আপু, আপনার লাস্ট হচ্ছে 37 নাম্বার। হ্যাঁ, মেসেজ পেয়েছি। 48 নাম্বার পেয়েছি, মেসেজ পাইছি, সবার মেসেজ পাচ্ছি, আপনি একটু নক দিয়ে রাখেন। তারপর দেখেন, চর্যাপদ গ্রন্থটিতে বলা হয় প্রাচীন বাংলার অর্থনৈতিক দৃশ্য। এটা একবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে, বিগত বছরের প্রশ্ন। বাংলাদেশের প্রাচীন বাংলার অর্থনৈতিক চিত্র পাওয়া যায় কোন গ্রন্থে? তাহলে প্রাচীন গ্রন্থ তো একটাই আছে, বাংলা বা বাংলার প্রাচীন বাংলা। লিখেন একটু প্রাচীন বাংলার অর্থনৈতিক চিত্র পাওয়া যায় কোন গ্রন্থে? প্রাচীন বাংলার অর্থনৈতিক চিত্র পাওয়া যায় চর্যাপদ গ্রন্থে। প্রাচীন বাংলা অর্থনৈতিক গ্রন্থ পাওয়া যায় কোন গ্রন্থে? লাস্টে 741 নাম্বারের মেসেজ আসছে, পাইছি। হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন সবাই, আমি পাচ্ছি, মেসেজ পাচ্ছি। তাহলে প্রাচীন বাংলা অর্থনৈতিক চিত্র পাওয়া যায় কোন গ্রন্থে? চর্যাপদ গ্রন্থে। আরেকটা প্রশ্ন লিখবেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখবেন, চর্যাপদ কাদের গ্রন্থ? চর্যাপদ হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের, সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় গ্রন্থ। তাহলে কাদের গ্রন্থ? সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় গ্রন্থ। চর্যাপদ গ্রন্থের প্রথম পদ কে রচনা করছে? প্রথম পদ রচনা করছে লুইপা। কোন পা? লুইপা। তার প্রথম পদের নাম কি? কায়া তরুবর পঞ্চবেডাল চঞ্চল চিও পৈঠকাল। মানে হচ্ছে কায়া, শরীর। এই শরীরে 5টা ইন্দ্রিয় আছে, 5টা ডাল আছে। ডালগুলো কোথায় বাস করে এই সম্পর্কে লেখা আছে। এরপর দেখেন, এই জায়গায় আছে মধ্যযুগ আছে। মধ্যযুগটা আজকে আর পড়াইতে পারলাম না, লাস্টে 174 নম্বরে মেসেজ আসছে। হ্যাঁ, মেসেজ আসতেছে, এই যে আপনাদের মেসেজ পাচ্ছি, যে আসতেছে, আমি দেখতেছি সবাই মেসেজ দিচ্ছেন। আসসালামু আলাইকুম, লাস্টে 93। হ্যাঁ, নক দেন, সবাই নক দেন। ওকে, যাদের রাশেদ বাংলা সাজেশন, শিক্ষা সাজেশনটি লাগবে তারা অবশ্যই নক দিবেন। আপনাকে একটা বলে দেই, আপনি কেন এই বইটা কিনবেন, আরেকটা টেকনিক বলি। জহির রায়হান অনেকগুলা রচনা আছে। দেখেন, জহির রায়হানের উপন্যাস মনে রাখার টেকনিক, উপন্যাসগুলোর নাম মনে রাখবেন কিভাবে, কি চমৎকার টেকনিক দেওয়া আছে। দেখেন, বলছে আর কতদিন, বলছে বেশি দিন না, 1000 বছর ধরে ফাগুন মাসের তৃষ্ণায় বরফ গলা নদীর পানি না খেতে পেরে শেষ বিকালের মেয়েরা কয়েকটি মৃত্যুবরণ করেছে। মনে রাখা যাবে এই লাইন? মনে রাখা যাবে? আমি আরবার বলছি, বলছে আর কতদিন, বলছে 1000 বছর ধরে ফাল্গুন মাসের তৃষ্ণায় বরফ গলা নদীর ঠান্ডা পানি না খেতে পেরে শেষ বিকালের মেয়েরা কয়েকটি মৃত্যুবরণ করেছে। জাস্ট এই লাইনটা দেখেন, টেকনিক দেওয়া আছে। তাহলে দেখেন, এই লাইন থেকে আপনার সবগুলো উপন্যাস মনে রাখতে পারবেন। কি কি উপন্যাস আছে এই দেখেন, এই জায়গায় আছে। উপন্যাস হচ্ছে শেষ বিকালের মেয়ে, 1000 বছর ধরে, আরেক ফাল্গুন, আর কতদিন, আরে 21শে ফেব্রুয়ারি, তৃষ্ণা, বরফ গলা নদী, কয়েকটি মৃত্যু। তাহলে এগুলো হচ্ছে তার বিখ্যাত উপন্যাসের নাম। তার গল্প গ্রন্থের নাম হচ্ছে সূর্যগ্রহণ। তাহলে জহির রায়হানের গল্প গ্রন্থের নাম কি? সূর্যগ্রহণ। 1955 সালে প্রকাশিত হয়েছিল। তিনি বাংলা একাডেমি পুরস্কার পাইছিলেন মরণোত্তর 1972 সালে। কিন্তু মনে নাই, হারাই গেছে ভাই, নিখোঁজ হয়ে গেছে। তারপর দেখেন, জহির রায়হান আরেক ফাল্গুন, পরীক্ষা প্রশ্ন এটাও আসছে। আরেক ফাল্গুন উপন্যাসটির পটভূমি কি? আরেক ফাল্গুন উপন্যাসের পটভূমি হচ্ছে বাংলা যে 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। এই জায়গায় একটা বিখ্যাত লাইন আছে, আসছে ফাগুন আমরা দ্বিগুণ হব। তাহলে দেখেন, বলছে তার প্রকাশিত সে প্রথম উপন্যাসের নাম কি? জহির রায়হানের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম হচ্ছে শেষ বিকালের মেয়ে, যা প্রকাশিত হয়েছে 1960 সালে। এটাও লেখা দিছি। কোন পত্রিকা প্রকাশিত হয়েছে? সাপ্তাহিক বিজলি পত্রিকা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে।
তারপর দেখেন তার বিখ্যাত কিছু চলচ্চিত্র আছে, আপনারা এগুলো সাধারণ জ্ঞান বইতে পড়ছেন অবশ্য। দেখেন কখনো আসেনি, কখনো আসেনি 1961 সালে তার প্রচলিত বা প্রকাশিত প্রথম উপন্যাস, 1961 সালে তার প্রচলিত প্রথম চলচ্চিত্র হচ্ছে কখনো আসেনি। লেখা রাখেন ভাই, জহির রায়হান, মুখ দিয়ে বললে তো বলাই যায়, লেখা রাখেন। যারা সাজেশন কিনতে পারবেন না, এই 2-3 লাইন লেখা রাখেন, এগুলো থেকে কমন পাবেন, এগুলো থেকে কমন পাবেন। লিখেন জহির রায়হানের প্রথম চলচ্চিত্রের নাম কি? প্রথম চলচ্চিত্রের নাম হচ্ছে কখনো 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 আসেনি, কখনো আসেনি, কখনো আসেনি। তার প্রকাশিত প্রথম চলচ্চিত্রের নাম হচ্ছে কখনো আসেনি। কত সালে প্রকাশিত হয়েছে? 1961 সালে প্রথম প্রকাশিত হয়েছে। তাহলে তার প্রথম চলচ্চিত্রের নাম কি? তার প্রথম চলচ্চিত্রের নাম হচ্ছে কখনো আসেনি, কখনো আসেনি। তার সঙ্গম নামে একটা চলচ্চিত্র আছে, বাংলাদেশের প্রথম সঙ্গম চলচ্চিত্র, বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হচ্ছে সঙ্গম। তারপর দেখেন জীবন থেকে নেয়া, লিখেন জীবন থেকে নেয়া, এটা পরীক্ষা আসে, জীবন থেকে নেয়া, জীবন থেকে নেয়া, জীবন থেকে নেয়া। এটা কত সালে প্রকাশিত হয়? 1970 সালে। 1970 সালে এটি ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র। এটি বলা হয় পরীক্ষা আসে যে নিচের কোনটি ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র, পরীক্ষা আসতে পারে নিচের কোনটি জহির রায়হানের ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র। তাহলে জীবন থেকে নেয়া, এটা কি থেকে? ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র। চলচ্চিত্রটি প্রথম জাতীয় সঙ্গীত বাজানো হয়, পরীক্ষা আসে যে জহির রায়হানের কোন চলচ্চিত্রে কোন চলচ্চিত্রে প্রথম জাতীয় সঙ্গীত বাজানো হয়? কোন চলচ্চিত্রে প্রথম জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা, জাতীয় সঙ্গীত বাজানো হয় জহির রায়হানের কোন চলচ্চিত্রে প্রথম জাতীয় সঙ্গীত বাজানো হয়? জীবন থেকে নেয়া, এই চলচ্চিত্রে প্রথম জাতীয় সঙ্গীত বাজানো হয়। তারপর দেখেন আরেকটা আছে আনোয়ারা নামে, তার একটা 1967 সালে প্রকাশিত একটা চলচ্চিত্র আছে, বেহুলা। এই যে আমরা বলি ও বেহুলা, এই বেহুলা চলচ্চিত্রকার 1966 সালে জহির রায়হানের। তারপর দেখেন সোনার কাজল 1962 সালে। প্রামাণ্য চিত্র আছে, তার কিছু গুরুত্বপূর্ণ প্রামাণ্য চিত্র আছে, বইয়ের দাম 200 টাকা ভাই। বই নিতে আপনি এই নাম্বারে যোগাযোগ করেন, সব ডিটেলস বলে দিব অনেক। তারপর দেখেন প্রামাণ্য চিত্র, লিখবেন প্রামাণ্য চিত্র, তার গুরুত্ব কিছু প্রামাণ্য চিত্র আছে, প্রামাণ্য চিত্র, সবাই একটু লিখেন প্রামাণ্য চিত্র, তার কিছু প্রামাণ্য চিত্র আছে। জহির রায়হানের কিছু প্রামাণ্য চিত্র আছে, যেমন আছে জীবন থেকে নেয়া, এটা একটা প্রামাণ্য চিত্র। তারপর আছে স্টপ জেনোসাইড, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র হচ্ছে স্টপ জেনোসাইড, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র। আরেকটা আছে লেট দেয়ার বি লাইট, আরেকটা তার প্রামাণ্য চিত্রের নাম হচ্ছে লেট দেয়ার বি লাইট, লেট দেয়ার বি লাইট। এই হচ্ছে তার বিখ্যাত প্রামাণ্য চিত্র। তার বিখ্যাত প্রামাণ্য চিত্র কয়টা? তার বিখ্যাত জহির রায়হানের বিখ্যাত প্রামাণ্য চিত্র হচ্ছে 3টা, জীবন থেকে নেয়া, স্টপ জেনোসাইড, আরেকটা হচ্ছে লেট দেয়ার বি লাইট। এগুলো কার নিয়ে আলোচনা করছি? এগুলো অবশ্যই সবগুলো আলোচনা করেছি আমরা জহির রায়হানকে নিয়ে। এই ক্লাস কি চলবে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস কি চলবে? কিন্তু স্বাদ আছে, সাধ্য নাই আপনাদের। এরপরে অর্ণব আহমেদ ফাহিম স্যার অপেক্ষা করছেন, তিনি আপনাদের দীর্ঘ 8 ঘন্টার বা 6 ঘন্টার ম্যারাথন ক্লাস নিয়ে অপেক্ষা করতেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানের যাবতীয় বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবেন অর্ণব আহমেদ ফাহিম স্যার। যারা আমার এই সাজেশনে সবগুলো বিষয়, শুধু বাংলা সাহিত্য নয়, শুধু সাহিত্য পাঠ এতে, আরে ভাই কেন সাহিত্য পাঠ থাকবে? দেখেন সাহিত্য পাঠ কেন, ব্যাকরণ অংশ আছে, দেখেন সাহিত্য পাঠ সব আছে। এরপরে দেখেন ব্যাকরণ শুরু হয়েছে, ব্যাকরণ ও টেকনিক দিয়ে সব লেখা আছে। এই যে বাংলা ব্যাকরণের ইতিহাস থেকে শুরু করে সব আছে। বাংলা ব্যাকরণের প্রথম ব্যাকরণ লিখছে ফাদার মনোয়াল দা আসুস সাম্পুসাও। তিনি কত সালে বাংলা ব্যাকরণ রচনা করছেন? 1937 সালে রচনা করছেন এবং 47 সালে প্রকাশিত হয়েছে। এই বিষয়গুলো দেখেন সবগুলো দেয়া আছে, সন্ধি টেকনিক দিয়ে দেয়া আছে। সমাজ শিখতে লাগবে না 6 মাস, লাগবে মাত্র 4 লাইন, দেয়া আছে টেকনিক। এই যে দ্বন্দ্ব, উভয় পদ সমান, দ্বিতীয় গায়, পরপদের গান, বহুবৃত্তে নতুন অর্থ পায়, অব্যয়তে পূর্বপদ, বলে রাশেদ ভাই এই 4 লাইনের টেকনিক পড়বেন, সমাজ শেষ। তারপরে দেখেন উপসর্গ, সমাস, প্রকৃত প্রত্যয় সব আছে, কি নাই? সব আছে, কিন্তু টেকনিক করে দেয়া আছে। আপনার কাছে মনে হইতে পারে 66 পেজের বই, কিন্তু এইটাতে 66 পেজের তথ্য নাই, প্রচুর তথ্য আছে। ভাই আপনাকে পরে ফোন দিচ্ছি, হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে না মেসেজ দেন, ক্লাসে আসি তো, ক্লাস কেটে যাবে। সরি, আন্তরিকভাবে দুঃখিত, ক্লাসের মাঝখানে ফোন আসার কারণে আমরা ক্লাসটি অন্ধকার হয়ে গেছে। তবে আমরা এখনই আবার শুরু করছি ইনশাল্লাহ।
একটু। তা আমি আর বেশি সময় নিব না। জাবির ছবি গুচ্ছর জন্য কমন আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, পর্তুগিজ ভাষা, এটা লেখা রোমান অক্ষরে লেখা, রোমান অক্ষরে লেখা, রোমান অক্ষরে লেখা। এটা গ্রন্থটা প্রকাশিত হয়েছিল পর্তুগালের রাজধানী লিসবন থেকে, রোমান অক্ষরে রচিত। এই গ্রন্থটি আবিষ্কার করছে গিয়াসুদ্দিন। এই গ্রন্থটি আবিষ্কার করা হয়েছিল ব্রিটিশ মিউজিয়াম থেকে, ব্রিটিশ মিউজিয়াম থেকে জর্জ গিয়ারসন এই গ্রন্থটি আবিষ্কার করেন। তাহলে দেখেন এই তথ্য কিন্তু আছে। দেখেন নিপাতনের সিদ্ধ সিন্ধি মনে রাখার টেকনিক সুন্দর করে এই জায়গায় দেয়া আছে। দেখেন আর কি আছে, আপনি ভাই যে আপনি শব্দ ভান্ডার নিয়ে যারা যারা টেনশনে আছেন, এই সাজেশন পড়লে আপনার শব্দ ভান্ডার নিয়ে আর কোনো টেনশন নাই। দেখেন এই যে যৌগিক রুড়ি শব্দ মনে রাখবেন কিভাবে, টেকনিক দেওয়া আছে। বাংলা শব্দ ভান্ডারে দেখেন দেশি শব্দ, পর্তুগিজ শব্দ, ওলন্দাজ শব্দ, তারপর হচ্ছে হিন্দি শব্দ, উর্দু শব্দ, এগুলো মনে রাখার টেকনিক লাগে না? টেকনিক সুন্দরভাবে গুছিয়ে টেকনিক দেওয়া আছে। আপনার ভাই বই কিনবেন, আপনি পড়ানোর দায়িত্ব আমার, আমি আপনাকে পড়াবো। দেখেন পরীক্ষায় 4 লাইনের টেকনিক থেকে প্রশ্ন আসছে। তুর্কি শব্দ মনে রাখার টেকনিক। বাবা বেগমকে চাকু এবং কাঁচি দিয়ে তুপ সওগাতকে লাশ বানাতে বললেন। উজবুক বাহাদুর দারোগা বারুদকে এবং কুলিকে বাবুর্চির হাতে কোরমা কাবু খাইয়ে লাশ তালাশ করতে বললেন এবং উর্দু এবং উর্দিতে কুর্নিশ করলেন। এই 3 লাইন আপনি মনে রাখবেন, আপনার তুর্কি শব্দ শেষ। দেখেন কি কি আছে, বাবা বেগম, চাকু, কাঁচি, তুপ, সওগাত, লাশ, উজবুক বাহাদুর, দারোগা, বারুদ, কুলিক, বাবুর্চি, কোরমা, কাবু, লাশ, উর্দু, উর্দি, কুর্নিশ, এই সবগুলো হচ্ছে তুর্কি শব্দ। সবগুলো কি তুর্কি শব্দ। এই 2 লাইন থেকে জাস্ট এই দেখেন 2 লাইন, এই 2 লাইন থেকে বিউপিতে একটা প্রশ্ন আসছে যে চাকু না কাঁচি কোন ভাষার শব্দ। দেখেন এই 2 লাইন থেকে একটা প্রশ্ন আসছে পরীক্ষায়। তাহলে এই বইটা কোনো লাইব্রেরিতে পাওয়া যায় না, এই বইটা পাওয়া যায় অনলি আমার কাছে পাওয়া যায়, এছাড়া আর কোথাও পাওয়া যাচ্ছে না। আপনারা যদি কেউ বইটা অর্ডার করতে চান অবশ্যই 01814439392 নাম্বারে অর্ডার করবেন। 92 নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, বিকাশ, নগদ, রকেট আছে। যদি একটা বই নেন সেক্ষেত্রে 200 টাকা কুরিয়ার চার্জ সহ, যদি 2টা বই নেন সেক্ষেত্রে 300 টাকা কুরিয়ার চার্জ ফ্রি। আপনি এবং আপনার বন্ধুর জন্য একটা নিতে পারেন, দুইজনে মিলে নিলে দেখা যাবে যে 50 টাকা করে 100 টাকা কমে যাবে। আর আরেকটা বিষয় যে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরে মানে আমাদের 4 তারিখ থেকে একটা পেইড ব্যাচ চালু হচ্ছে। 4 তারিখ থেকে আমরা পেইড ব্যাচের ক্লাস নিব। সেটা হচ্ছে গুচ্ছ, জিএসটি এবং জিএসটির জন্য এবং আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য, রাজশাহী এবং জিএসটির জন্য আমাদের একটা পেইড ব্যাচ চালু আছে, বাংলা পেইড ব্যাচ। এই ব্যাচের কোর্স ফি হচ্ছে 510 টাকা। 510 টাকা কেউ চাইলে বাংলা পেইড ব্যাচে ভর্তি হতে পারেন। আমরা প্রতিদিন ক্লাস নেব, প্রতিদিন এক্সাম হবে, প্রত্যেকটা বিষয়ের উপর ক্লাস নেব ইনশাল্লাহ, একদম গুচ্ছ ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। আগামী 3 মাস ক্লাস করবেন, কোর্স ফি মাত্র 510 টাকা। যদি কেউ কোর্সে ভর্তি হতে চান এই নাম্বারে অবশ্যই ইনবক্স করবেন, হোয়াটসঅ্যাপে। আর যদি কেউ অর্ডার করতে চান বা যা কিছু জানতে চান ভাই বাংলা সম্পর্কে, আপনার যা মনের প্রশ্ন আছে, যা কিছু আছে, অবশ্যই আপনারা রাশেদ স্যার ফেসবুক পেজে নক দিবেন, মির্জিকে পেজে, অর্ণব স্যার পেজে, ইমন স্যার পেজে নক দিয়ে তাদেরকে ডিস্টার্ব করবেন না। রাশেদ স্যার নামে একটা আমার নিজের পেজ আছে, রাশেদ স্যার, এই পেজে আপনি ফলো দিতে পারেন, এই পেজে আপনি নক দিতে পারেন। ক্লাস শেষে সবার সাথে দেখা হচ্ছে। এরপরে আপনাদের অর্ণব আহমেদ ফাহিম স্যার সাধারণ জ্ঞান নিয়ে একটা ম্যারাথন ক্লাস নেবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি কি লাগবে সব আলোচনা করবে। আর যারা যারা এখনো মিহির দিকে ফাইনাল সাজেশন কিনেন নাই ভাই, আপনার সাধারণ জ্ঞানের সব সমস্যার সমাধান এক বইয়ে, এক মলাটে, যেটা হচ্ছে একটা সাজেশন, কোনো বই না, সাজেশন। এই ছোট্ট একটা সাজেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় 29টা প্রশ্ন সাধারণ জ্ঞানের কমন, একটা বাংলা প্রশ্ন কমন, তার মানে 30টা প্রশ্ন কমন আসছে এই সাজেশন থেকে। যারা সাধারণ জ্ঞান নিয়ে ভয়ে আছেন, জাহাঙ্গীরনগরের সাধারণ জ্ঞানও এই জায়গা থেকে পড়লে আপনার আশা করি কমন পড়বে। ইংরেজির জন্য কি পড়বেন? ইংরেজির জন্য ইমন স্যারের ইমনস ফাইনাল সাজেশন, এই বইটা সংগ্রহ করবেন, ইনশাল্লাহ আপনার ইংরেজি সমস্যার সমাধান হয়ে যাবে। আর বাংলার জন্য আমি রাশেদ আল্লাহ রহমতে বাইচা থাকলে আমি আপনাদের ক্লাস নিব, আর এই শিক্ষা সাজেশনটা আপনাকে কুরিয়ারে পাঠিয়ে দিব, আপনার জন্য যাবি প্যাকেজ। আর কোনো কথা নাই, সবাই দ্রুত পড়া শুরু করেন। 3টা সাজেশন নেবেন, আল্লাহর নাম নিয়ে 3টা সাজেশন নেবেন, 3টা সাজেশন ধুমায় পড়বেন আপনি। আর চান্স পাওয়ার দায়িত্ব হচ্ছে সৃষ্টিকর্তার, আর আপনার সৃষ্টির আশীর্বাদ এবং আপনার পরিশ্রম আপনাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে দিবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। দেখা হবে আগামীকাল ঠিক একই চ্যানেলে, একই পেজে, সবার সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। যার যদি কোনো প্রশ্ন থাকে, কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই রাশেদ স্যার পেজে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আল্লাহর হস্তে মেসেজ দিবেন, কল দেওয়ার দরকার নাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। এরপরে অর্ণব আহমেদ ফাহিম স্যারের ক্লাস আছে, সবাই অর্ণব আহমেদের ফাহিম স্যারের ক্লাসে যুক্ত হন।